This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইফ আলী খানের ঘটনায় যার নাম উঠে আসছে শরীফুল ইসলাম শেহজাদ, তাকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে। একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য। প্রথম তথ্য কি, মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে ঢুকেছিল এই শরীফুল। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সে ঘুরে বেরিয়েছে। বাংলা থেকে আধার কার্ড তৈরি করার চেষ্টা করেছিল শরীফুল, না পেয়ে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির নামে সিম কার্ড তোলে আততায়ী। এরপর মুম্বাই পাড়ি দেয় এবং তারপরে ঘটনা আপনারা জানেন। একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এক্ষেত্রে সামনে চলে আসছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী জয়প্রকাশ। জয়প্রকাশকেও স্বাগত জানাই, জ্যোতির্ময়কেও স্বাগত জানাই। আমি প্রথমে जयप्रकाश কাছে যাব। जयप्रकाश, आपसे जानना चाहेंगे अस्पताल की तरफ से अभी तक क्या क्या इंफॉर्मेशन मिल रहा है? देखिए, हॉस्पिटल की तरफ से साफ तौर पर परिवार को यह बता दिया गया है कि सैफ अली खान अपने घर जा सकते हैं। हालांकि पूरी तरह से स्वस्थ होने में उन्हें 1 महीने से ज़्यादा का समय लगेगा, लेकिन जो सैफ अली खान का जो मेडिकल प्रिस्क्रिप्शन है या उनकी जो बाकी दवाइयां हैं वो करके डिस्चार्ज पेपर बनाकर उनको यहां से जाने के लिए अनुमति दे दी गई है। 4 डॉक्टरों की टीम उनका इलाज कर रही थी पिछले 6 दिनों से। उनकी कॉस्मेटिक सर्जरी हुई है, उनके जो 6 स्टैबिंग थी और उसकी सर्जरी हुई है और अब सैफ अली खान चल रहे हैं, बात कर रहे हैं। शर्मिला टैगोर इसी लीलावती अस्पताल में पहुंची हुई हैं सुबह से और यहां पर अपनी मां के साथ सैफ अली खान उस स्पेशल आईसीयू वार्ड में हैं जिसमें 6 दिन पहले सैफ अली खान एडमिट हुए थे। मैं आपको बताना चाहूँगा कि पुलिस सिक्योरिटी यहां पर बड़ी संख्या में बढ़ा दी गई है, लोगों की हलचल बढ़ गई है और चारों गेट जो हैं, ये आउट गेट है, इन गेट, उसके पीछे का जो वीआईपी गेट और राइट साइड का वीआईपी गेट, सभी जगह पर पुलिस तैनात कर दी गई है क्योंकि मामला जो है सैफ अली खान के सुरक्षा से जुड़ा हुआ है। सैफ अली खान पर 16 जनवरी की रात 1:45 बजे से 2:15 बजे के बीच में कातिलाना हमला हुआ और यह हमलावर पकड़ा गया है। बांग्लादेशी है यह हमलावर और इस्लाम शहजाद का नाम है और ये झोलीकोट का रहने वाला है, जिला झोलीकोट। और सबसे महत्वपूर्ण बात यह है कि ये जो मेघालय का जो बॉर्डर है, वहाँ की जो नदी है वो क्रॉस करके इंडिया आया, पहले कलकत्ता गया, कलकत्ता से मुंबई आया। ऐसे कुछ बहुत सारे ইনফরমেশন हमारे पास है। আমি এই বিষয়টা নিয়ে, যেটা আমার সহকর্মী জয়প্রকাশ বলছিলেন, ঠিক এই বিষয়টা নিয়ে আমি জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, এই যে শরীফুল, তার গতিবিধি বাংলাদেশে সে কিছু করে এসেছে কিনা, এখানে ঘাঁটি গেড়েছিল, একটার পর একটা নাম পাওয়া যাচ্ছে যার নামে সে আধার কার্ডের চেষ্টা করে কিন্তু আধার কার্ড পায় না, সিম পায়। এই যাদের যাদের নাম, কেউ তাকে কাজ দেয়, এরা কারা, এদের কি গতিবিধি, একটু ইন ডিটেল জানতে চাইবো আমি। দেখো, 3টি বিষয় এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রকের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে। তার পশ্চিমবঙ্গের অ্যাক্টিভিটি সম্পর্কে জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর কয়েকজন ব্যক্তির নাম উঠে আসছে, সেই ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড জেনে তারা কি ধরনের সহযোগিতা করেছিল সেই তার একটি রূপরেখা তৈরি করে শরীফুলের নেপথ্যে কোনো গ্যাং অপারেট করছে কিনা সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চাইছে মুম্বাই পুলিশ। তাকে যখন প্রথম গ্রেপ্তার করা হয়, সে দাবি করে সে কলকাতার বাসিন্দা। তার ফোন বাজেয়াপ্ত করে যখন ফোন চেক করা হয়, তখন দেখা যায় যে লাগাতার সে বাংলাদেশে ফোন করেছে এবং সেখানকার ফোন নাম্বারের সূত্র ধরে যখন সেই ফোন নাম্বারে ফোন করা হয়, ফোন তোলেন শরীফুলের ভাই এবং নিজেকে শরীফুলের ভাই বলেই তিনি পরিচয় দেন এবং তার কাছ থেকে শরীফুলের বাংলাদেশের আইডেন্টিটি কার্ড চাওয়া হয়, যা তৎক্ষণাৎ তিনি পাঠিয়ে দেন। আর সেই জায়গা থেকেই শরীফুল যে বাংলাদেশের বাসিন্দা সেই বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যায়। এরপর যখন তাকে জিজ্ঞাসাবাদে চেপে ধরা হয়, সে স্বীকার করে যে গত 9 মাস আগে সে ডাউকি নদী পেরিয়ে মেঘালয়ে প্রথম পা রাখে। সেখান থেকে সে আসে পশ্চিমবঙ্গে, টানা কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় ঘুরে আধার কার্ড বানানোর চেষ্টা করে, কিন্তু সে আধার কার্ড বানাতে পারেনি। খুকুমনি জাহাঙ্গীর শেখ নামে কি কারণে সে এই কাজগুলো করে, আমি তোমাকে একটু থামিয়ে জিজ্ঞেস করছি, কি কারণে সেই কাজগুলো করে, স্বীকার করার সময় তার কোনো ইঙ্গিত দিয়েছে? মানে তার উদ্দেশ্য কি ছিল, সেই ইঙ্গিত আভাস পাওয়া গিয়েছে? দেখো, 2টি মোটিভ এক্ষেত্রে কাজ করছে। প্রথম মোটিভ লোভ। সেই লোভের কারণেই বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা দেওয়া এবং মুম্বাইতে যাওয়া এবং আরও টাকা কি করে হাতানো যায় তার জন্যই সৈয়ফ আলী খানের বাড়িতে গিয়ে হামলা করা। দ্বিতীয়ত, বাংলাদেশের মাটিতে কোনো একটি বড় অপরাধ তিনি করেছেন, যে কারণের জন্য বাংলাদেশ থেকে তিনি পালিয়ে আসেন, কিন্তু তার ডিএনএতে যদি অপরাধ প্রবণতা থাকে তাহলে সে কাজ সে বারবার ধরে করবে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি মুম্বাইয়ের মাটিতে ঘটেছে। এবারে যে বিষয়টি
এবারে যে বিষয়টি সম্পর্কে মুম্বাই পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে যে শরীফুলের নেপথ্যে কোনো গ্যাং অপারেট করছে কিনা, কারণ সে যখন মুম্বাইতে চলে আসে, অর্থাৎ ওখানে কলকাতায় পশ্চিমবঙ্গে সিম কার্ড বানিয়ে সে যখন চলে আসে মুম্বাইতে, সে প্রাথমিকভাবে কোনো কাজ পায়নি, তার কারণ তার কাছে কোনো ভারতীয় আইডেন্টিটি কার্ড ছিল না। আর সেই সময় অমিত পান্ডে নামে এক লেবার কন্ট্রাক্টরের সঙ্গে তার পরিচয় হয়, যে তাকে ঘুষের বিনিময়ে বিনা পরিচয়পত্রে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং কাজও সে জোগাড় করে দেন। বিভিন্ন হোটেল এবং বিভিন্ন পাব যেগুলো ওর্লি এবং থানে এলাকায় রয়েছে সেখানে সে হাউসকিপিংয়ের কাজ পায়। আর সেই কাজ করতে করতেই তার নজর ছিল বান্দ্রার এই ধরনের সেলিব্রিটিদের বাড়িতে। বেশ, জ্যোতির্ময় আমার সঙ্গে থাকো, আমি আরো একবার जयप्रकाशের কাছে যাব। जयप्रकाश, आपसे जानना चाहेंगे डिस्चार्ज टाइम कुछ मिला है अभी, और कहां पर उसको ले जाने वाले हैं ये उसके घर का लोकजन, ये कुछ मिला आपको इंफॉर्मेशन अभी तक? बिल्कुल बिल्कुल, देखिए सैफ अली खान जिस घर में उन पर हमला हुआ था खार लिंक रोड खार वेस्ट में सदगुरु शरण, वो उस इमारत में भी जा सकते हैं। उसके सामने बगल में एक फॉर्चून हाइट्स करके उनकी दूसरा उनका घर है, वहां पर भी वो जा सकते हैं। जो उनका पुराना गम है, जो उनका पुराना सदमा है, उसको देखते हुए ये लग रहा है कि शायद वो फॉर्चून हाइट्स में जाएंगे, क्योंकि यहाँ पर जिस जगह पर हमला हुआ था वहाँ पर वो ना जाए। मैं आपको बताऊं कि आज सुबह जो क्राइम सीन रिक्रिएशन हुआ है वो रिवर्स ऑर्डर में क्राइम सीन रिक्रिएशन हुआ है। यानी पहले बांद्रा रेलवे स्टेशन पुलिस गई आरोपी को लेके मोहम्मद शरीफुल को, उसके बाद वो नेशनल कॉलेज के सामने गार्डन में आई, उसके बाद वो जो है खार वेस्ट के उनके सदगुरु शरण बिल्डिंग में गई। एक और क्राइम सीन रिक्रिएशन होगा जो पुलिस सूत्रों से हमारी बात हुई है। वो वर्ली से दादर से बांद्रा, ये रिवर्स ऑर्डर में होगा। ये रिवर्स ऑर्डर में क्राइम सीन रिक्रिएशन करने का मतलब ये होता है कि जो आप चार्जशीट बनाते हैं 45 दिनों के अंदर, जो आपको कोर्ट में चार्जशीट फाइल करनी होती है, उसमें आरोपी कहाँ पकड़ा गया और उसके बाद वो कहाँ से उसके वेयरअबाउट्स का लिंक्स, ट्रांसपोर्टेशन का लिंक्स, कहाँ पर किस सीसीटीवी में ये पूरा रिक्रिएट किया गया, या ये पूरा रिक्रिएट किया गया অর্থাৎ এখনো পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ জয়প্রকাশ। জ্যোতির্ময়, তোমাকেও ধন্যবাদ জানাই। অর্থাৎ এখনো পর্যন্ত যা তথ্য আমার সহকর্মীরা দিচ্ছেন তাতে এই শরীফুলের গতিবিধি, গোটা বিষয়টা জানার জন্য, তার কি মোটিভ ছিল গোটা বিষয়টা জানার জন্য পুনর্নির্মাণ করা হয়। কিন্তু আজ সৈফ আলী খানকে ছেড়ে দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে একটা সংশয় রয়েছে, কিন্তু আপাতত শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। অন্যদিকে জালিয়াতির ঘটনা কিন্তু একটার পর একটা এক্ষেত্রে উঠে আসছে। আমরা কিছুক্ষণ আগে যাকে নিয়ে কথা বলছেন শরীফুল, সেও কিন্তু এক প্রকার জালিয়াতি করেই এত ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে পাসপোর্ট জালিয়াতি, সেই জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, এটা হচ্ছে লেটেস্ট আপডেট। এবার পাকড়াও করা হয়েছে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের যে মালিক, অর্থাৎ যে এই চক্র চালাতো সেই ব্যক্তি, তার নাম আমরা জানতে পারছি পলাশ বিশ্বাস। তিনি কাশীপুরের বাসিন্দা। ভুয়ো নথির ভিত্তিতে পাসপোর্ট তৈরি করানো হতো, অভিযোগ এমনটাই। মধ্যগ্রাম থানায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। এর সম্বন্ধে আর কি জানা যাচ্ছে, এর চক্র কতটা বিস্তৃত, আমি জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, শুভজিৎ, দেখো, পাসপোর্ট জালিয়াতির যে চক্র, সেই চক্রের সঙ্গে যে সরাসরি যুক্ত না থাকলেও এই পলাশ বিশ্বাস, যে কলকাতার চিতপুরের বাসিন্দা, গতকাল তাকে মধ্যমগ্রাম থানাতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এবং জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু গ্রেফতার করা হয়। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ভবানীপুর থানাতে যে 73টি পাসপোর্টকে সামনে রেখে মামলা হয়েছিল, বা এসপিওর তরফ থেকে যে আরপিওর তরফ থেকে যে মামলা করা হয়েছিল, সেই 73টি পাসপোর্টের মধ্যে এই পলাশ বিশ্বাস, সেও কিন্তু একজন পাসপোর্ট হোল্ডার। এবং সেক্ষেত্রে তদন্তকারীদের তরফ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তার এই যে পাসপোর্ট, এই পলাশ বিশ্বাসের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত নথিপত্র জমা করা হয়েছিল, সমস্ত নথিপত্রই কিন্তু ভুয়ো নথিপত্র। অর্থাৎ ভুয়ো নথিপত্র দিয়ে টাকার বিনিময়ে যে পাসপোর্ট পাওয়ার জন্যই কিন্তু আবেদন করেছিলেন এই পলাশ বিশ্বাস। এবং সেই তথ্য পাওয়ার পরেই গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়, এবং মধ্যগ্রামে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু বিষয় তিনি এড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু বিস্তৃত বিষয় জানতে পারা যাবে, এই আশা রাখবো, এবং এই বিষয়টা আটকানো যাবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুপ্রিয়। অন্যদিকে আরো আপডেট রয়েছে, যেরকম নবান্নর বদলে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্নার অনুমতি মিলল আদালতের তরফ থেকে। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের যে ধর্নায় বসার অনুমতির জন্য তারা অপেক্ষায় ছিলেন, সে অনুমতি দিয়েছে হাইকোর্ট। নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। শর্ত সাপেক্ষে চাকরি প্রার্থীদের ধর্নায় বসার অনুমতি। কি সেই শর্ত, ইন ডিটেল আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, অনুমতি মিলেছে কোন কোন শর্তের বিনিময়ে? দেখো, 23 এবং 24শে জানুয়ারি যে ধর্না ছিল, সেখানে নবান্নের সামনেই ধর্না করতে চেয়েছিলেন গ্রুপ ডির
যারা রয়েছেন। যদিও সেই অনুমতি মেলেনি, শুধুমাত্র মন্দির তলায় বাস স্ট্যান্ডে এই ধরনের অনুমতি মিলেছে। একই সঙ্গে কোনো ধরনের কুরুচিকর মন্তব্য করা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার আরও বক্তব্য, নবান্নের সামনে অত্যন্ত জনবহুল এলাকা, ওখান থেকে আলাদা করে নিরাপত্তারও সমস্যা হতে পারে, তাই নবান্ন নয় মন্দির তলায় গিয়ে এই ধর্নার অনুমতি মিলেছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে এই মুহূর্তে যে আপডেট আপনাদের দেব, টিভি9 বাংলার খবরের জোর। মেদিনীপুরের সংক্রমণের ঘটনায় প্রসূতি মৃত্যুর মধ্যে উলুবেড়িয়ার ওটির মধ্যে ভয়ঙ্কর ছবি আপনাদের জানিয়েছিলাম, আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেই খবর দেখিয়েছিলাম। প্রসূতির অস্ত্রোপচারের মধ্যে ওটি সাফাই করা হচ্ছে, অ্যাসিড ঝালা হয়েছে, অ্যাসিডের ঝাঁজ, সেই গন্ধে অসুস্থ হয়ে পড়ার কথা আপনাদের জানিয়েছিলাম। ভয়ঙ্কর সেই ছবি, অস্ত্রোপচারের মধ্যে ওটি সাফাই। টিভি9 বাংলার খবরের জোরে এবার রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন। টিভি9 বাংলার খবরের জোরে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছে। সৌরভ, আমরা সেই খবর দেখিয়েছি, তারপর স্বাস্থ্য ভবন জানতে পেরেছে, তাই আমরা বলছি আমাদের খবরের জোর। ঠিক স্বাস্থ্য ভবনের তরফ থেকে কি কি জানতে চাওয়া হয়েছে বা এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজে সেপসিস থেকে সেপটিক শকের জেরে একজন প্রসূতির মৃত্যু হলো। এসএসকেএমে 3 জন প্রসূতি এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর এরই মধ্যে উলুবেড়িয়া মেডিকেল কলেজের এই যে ওটি কক্ষের যে ভিডিও, সেই ভিডিও দেখে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের একাংশ মানছেন যে এখান থেকে রোগীর দেহে সংক্রমণ ছড়ানোর যে সম্ভাবনা সেটা উড়িয়ে দেওয়া যায় না। ওটি কক্ষে জীবাণু মারার সময় সেই সময় কেন সেখানে ওটি হচ্ছিল সেই প্রশ্নটা তারা জানতে চাইছেন। তারা জানতে চাইছেন যে যদি রোগীর চাপ থাকে, ওটি কক্ষের অপ্রতুলতা থাকে, তাহলে সেক্ষেত্রে অন্যত্র যাতে ব্যবস্থা হয় সেটা যাতে স্বাস্থ্য ভবনের নজরে আনা হয়, সেটা কেন করা হলো না? কেন সেই সময়ই ফিউমিগেশন চলাকালীন জীবাণু মারার কাজ যখন চলছে তখন কেন এই ওটি চলছিল? এই বিষয়টা প্রশ্ন তুলেই তারা কিন্তু উলুবেড়িয়া মেডিকেল কলেজের যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষের কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছেন। আর তার ভিত্তিতে উলুবেড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনিও একটি তদন্ত কমিটি গঠন করেছেন, এমনটাই আমরা জানতে পারছি। শুভজিৎ। বেশ, ধন্যবাদ সৌরভ। উলুবেড়িয়া মেডিকেলের প্রিন্সিপাল সনৎ কুমার ঘোষ, তার বক্তব্য আমরা পেয়েছি। কি বলছেন তিনি, শুনুন। রিপোর্টটা দেখেছি, স্বাস্থ্যভবন আমার সঙ্গে যোগাযোগ স্বাস্থ্যভবন থেকে করা হয়েছে। আমি একটা ইনকোয়ারি কমিটি করেছি, ওদের কাজকে রিপোর্টটা দিতে বলেছি। কমিটি করে কী হয়েছিল না হয়েছিল তখন বলতে পারবো ডিটেলসটা। স্যার, এরকম একটা ওটি রুমে তো গাফলতি মেদিনীপুরের। হ্যাঁ, রিপোর্টটা হোক, রিপোর্টটা হোক, কী হয়েছিল জানি আগে। সৌরভ, তোমার কাছে আমি আরও একবার যাই। উনি বলছেন যে তদন্ত কমিটি করা হয়েছে, উনি দেখবে বিষয়টা, কিন্তু এভাবে কেন জানতে হলো? স্বাস্থ্য ভবনের কাছ থেকে এই বিষয়ে তলব করার পর তারপরে কেন জানতে হলো? মনিটরিং নেই কেন? এই প্রশ্নটা আরও একবার তুলছি সৌরভ। মেদিনীপুর মেডিকেল কলেজে এমএসবিপি সাসপেন্ড হয়েছেন। কেন সাসপেন্ড হয়েছেন শুভজিৎ? সাসপেন্ড হয়েছেন কারণ তার হাসপাতাল তার অন্তর্গত, তার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে সেখানে রাতের বেলায় কি ঘটছে, যেটা স্বাস্থ্য দপ্তরের বক্তব্য ছিল যে সিনিয়ররা হাজির থাকছেন না, সেটা কেন এমএসবিপি খেয়াল করেননি? এই প্রশ্নটা উঠেছিল মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে। সেই জন্যই এমএসবিপি সাসপেন্ড হয়েছেন। সেখানে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, তার পোস্টমর্টম রিপোর্ট কি বলছে না সেপসিক শক থেকে তিনি সেপসিস থেকে সেপটিক শক হয়ে মারা গিয়েছেন। আরো 3 জন সেখানে যুদ্ধেন এসএসকেএমে। তাহলে এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে যে ওটি টেবিলে রোগিনী শুয়ে রয়েছেন, আর তখন জীবাণু নাশ করার কাজ চলছে, মিউরিক অ্যাসিড দিয়ে ফ্লোর সাফ করার কাজ চলছে। সেখানে চারিদিকে জল থই থই অবস্থা, কাদা দেখা যাচ্ছে ড্রাগ কর্নারের নিচে। যে কোনো মুহূর্তে অস্ত্রোপচার মানে তো একজন রোগীর তার যে অস্ত্রোপচার যে বিষয়টা ডিরেক্ট জীবাণুর সঙ্গে টাচে আসার ঠিক তাই সমূহ সম্ভাবনা থাকে। ওটি কক্ষ হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্যাংটিটি বজায় রাখতে হয় যাতে কোনোভাবে ইনফেক্টেড না হয়। সেই জন্যই ওটি কক্ষে বাইরের জামা কাপড় পরে ঢোকা যায় না। ওটি কক্ষের নিজস্ব আলাদা পোশাক থাকে, সেখানকার আলাদা কিছু নিয়ম কানুন রয়েছে। সেই সব নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে, তুমি ঠিক বলেছো সৌরভ, সেই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে অ্যাসিড দিয়ে সাফ চলছে, সেই অ্যাসিডের ঝাঁজে এমনিতেই তো সাধারণ মানুষ যাদের অস্ত্রোপচার হয়নি তারাই অসুস্থ হয়ে পড়বে। এইটা কি করে হচ্ছে? এই প্রশ্ন স্বাস্থ্য ভবনকে করতে হলো টিভি9 বাংলায় সেই খবর, সেই ছবি দেখানোর পর। তারপর তারা বলছেন দেখুন তারা, আমরা সেই সময়ের অপেক্ষায় থাকবো কখন তারা ঠিক মতো দেখেন। ডাক্তাররা কি বলছেন শোনাবো আপনাদের।
2022 সাল 23-24 এই সময় বিভিন্ন ধরনের ম্যাটারনাল ডেথ হয়েছে এই সেম প্যাটার্নের ডিজিজের উপর, যে প্রেগনেন্সি, সেখান থেকে অ্যাকুট কিডনি ইঞ্জুরি, সেখান থেকে হিমোলাইসিস, সেখান থেকে কোয়াগুলোপ্যাথি, শক, সেম প্যাটার্নের ডেথ বহুদিন ধরে হচ্ছে। তাহলে স্বাস্থ্য ভবনের ভূমিকা কি? স্বাস্থ্য ভবন কী করছিল? তাহলে স্বাস্থ্য ভবন থাকার তো আর কোনো প্রয়োজন নেই। আন্দোলনের জায়গা থেকে আমরা যেটা বলেছিলাম যে সদিচ্ছা থাকলে এই জায়গাটা সম্ভব, সদিচ্ছার রাজ্য সরকারের দিক থেকে এখনও যে অভাব, সেই অভাবটা বারবার ফুটে উঠছে। বারবার বলছি যে এই স্বাস্থ্য দপ্তর অপদার্থ। গাইনি ওটি চলছে, ওটি চলাকালীন ফিউমিগেশন হচ্ছে বা পরিষ্কার হচ্ছে, আমি ক্লিপটা যেটা দেখে বুঝলাম। তো সেই জিনিসটা হলে কোনো ইনফেকশন হয়, তার দায় কে নেবে? সেই দায় কি তাহলে সে যে জুনিয়র চিকিৎসক, ও আবার একটা ওটি রেজিস্টার খোলা হবে যে সেখানে কোন কোন জুনিয়র ডাক্তার ওখানে চিকিৎসা করছিলেন সেই সময়, দিয়ে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। যে সিস্টার থাকবেন তাকে সাসপেন্ড করা হবে। ঐতিহাসিক সন্ধিক্ষণের প্রাক্কাল বলতে পারি। ট্রাই চলছিল অনেকদিন ধরেই, এবার ট্রায়াল। শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান। বউবাজারের যে অংশে বিপর্যয় ঘটেছিল সেখানে মেট্রো চলল। প্রথমবার TV9 বাংলার পর্দায় আপনারা দেখছেন সেই ট্রায়াল রানের ছবি। TV9 বাংলায় সেই ট্রায়াল রানের ছবি প্রথমবার আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। TV9 বাংলায় সেই ছবি আপনারা দেখছেন। মাটির নিচে ধীর গতিতে ট্রায়াল রান। দীর্ঘদিন ধরে ট্রাই চলছিল, এবার ট্রায়াল বাস্তবায়িত হল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সাল থেকে 4 বার বিপর্যয় ঘটেছে। বউবাজারের ভূগর্ভের একাধিক অংশে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, নিজেদের পরিকল্পনা বদল করে অবশেষে বউবাজারের মাটির তলায় মেট্রো লাইন বসানো শেষ হয়েছে। আজ বউবাজারের নিচ দিয়ে যাওয়ার সময় ধীর গতিতে এই মেট্রোর ট্রায়াল রান করা হয়। যে ছবি এক্সক্লুসিভ, যেই ছবি, হ্যাঁ, শুধুমাত্র TV9 বাংলাতে আপনারা এই ছবি দেখছেন। আমার সহকর্মী সায়ন্ত সেখানে রয়েছেন। সায়ন্ত, আমরা ছবি দেখালাম, ঐতিহাসিক মুহূর্তের ছবি, শুধুমাত্র TV9 বাংলায় দর্শকরাও দেখলেন। তোমার কাছ থেকে একটু বর্ণনা চাইবে, কারণ তুমি চাক্ষুষ করছো একদম সামনে থেকে। একদমই, দেখো 2019 সাল থেকে 4 বার বিপর্যয় ঘটে গিয়েছে। সবার মধ্যে প্রশ্ন উঠে গিয়েছিল আদৌ এই প্রকল্প অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে যে জায়গাটা বিপর্যয় হচ্ছে সেই বিপর্যয় কাটিয়ে জোড়া যাবে কিনা, আদৌ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করতে পারবে কিনা, সেই প্রশ্নের উত্তর মিলে গেল আজ সকালেই। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বউবাজারের নিচ থেকে মেট্রো চললো, ট্রায়াল রান চললো। 11টা 20-তে শিয়ালদহ থেকে মেট্রোটি ছাড়ে, 11টা 31 মিনিটে এসপ্ল্যানেডে মেট্রোটি পৌঁছায়। যদিও এইটুকু সময় কিন্তু লাগবে না, যেটা মেট্রোর তরফে জানানো হয়েছে মাত্র 3 থেকে 3.5 মিনিট লাগবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পৌঁছে যেতে। যেহেতু বউবাজারের নিচে বিপর্যয় ঘটেছে আর ট্রায়াল রান চলছে, সেই কারণে বউবাজার নিচ থেকে যাওয়ার সময় মেট্রোটি ধীর গতিতে চলে। ম্যানেজার তিনি গোটা তারা কতটা আশাবাদী, কবে থেকে চলতে পারে? ট্রায়াল রানের পর তারা কি আভাস পেলেন? দেখো, মেট্রো সূত্রে খবর, মেট্রো জেনারেল ম্যানেজার কিন্তু কাজের প্রতি সন্তুষ্ট। অর্থাৎ যেভাবে কাজ হয়েছে, যেভাবে সিগন্যালিং পদ্ধতির কাজ হয়েছে, তাতে যাবতীয় কাজে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে অন্তত মার্চের শেষের দিকে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান সম্পূর্ণ জুড়ে যাবে। অর্থাৎ বহু প্রতীক্ষিত যে পরিষেবা গঙ্গার নিচ থেকে তো শুরু হয়ে গিয়েছিল, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মাত্র কিছুক্ষণ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে সাধারণ মানুষ। যানজট পোহাতে হবে না। এমনকি যে যানজট হাওড়া ময়দান থেকে হাওড়া ক্রস করতে বা এই শিয়ালদহ ক্রস করতে লেগে যায় সাধারণ মানুষের, তাদের পক্ষেও এই পরিষেবা শুরু হয়ে গেলে অনেক সুবিধাই হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। অর্থাৎ 2 কিলোমিটার, অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, এটা 2 কিলোমিটার, যে 2 কিলোমিটার অংশে আজকে ট্রায়াল রান হয়। একদম নিঃসন্দেহে খুব ভালো খবর, গুরুত্বপূর্ণ খবর। TV9 বাংলা ভালো খবর সবার আগে মানুষের কাছে পৌঁছে দেয়, এবারও অন্যথা হয়নি। সায়ন্তর কাছে আমি আরও একবার যাবো, তবে আরও একবার আসুন সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের প্রাক্কালের ছবি দেখি, যা আপনারা শুধুমাত্র TV9 বাংলার পর্দাতেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মেট্রোর বউবাজার মেট্রোর ট্রায়াল রান, সেই ছবি আরও একবার আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। আমি আমার সহকর্মী সায়ন্তর কাছে আরও একবার যাই। সায়ন্ত, এরপর হোয়াট নেক্সট? আর কি পদক্ষেপ করতে হবে যাতে একেবারে ট্রায়ালটা একদম বাস্তবায়ন ঘটে, সাধারণ মানুষ অ্যাভেল করতে পারেন এই বউবাজার মেট্রো? দেখো, মেট্রো সূত্রে জানা গিয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ পর্যন্ত সেক্টর 5 থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে কার্যত সিদ্ধান্ত হয়েছে। সেই সময় সিগন্যালিং যে প্রসেসটা আছে সেটা সম্পূর্ণ আধুনিকীকরণের কাজ হবে। আর এই সিগন্যালিং কাজ শেষ হয়ে গেলেই কিন্তু মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে, কারণ প্ল্যাটফর্মের কাজ শেষ হয়ে গিয়েছে, এমনকি লাইন পাতার কাজও শেষ। সবচেয়ে বড় কথা, বউবাজারের নিচে যখন মেট্রো চলাচল করবে সেখানে যাতে কোনো রকম বড়সড় কম্পন না তৈরি হয়, তাতে ওপরের দিকে যে বাড়িঘরগুলো
থাকবে যেগুলোতে ভেঙে না পড়ে, তার জন্য আধুনিক মানে যন্ত্র ব্যবহার করা হয়েছে এই কম্পন রোধী। আর তার জন্য কিছুদিন আগে সমীক্ষাও করা হয়েছে এবং অত্যন্ত আধুনিক পদ্ধতিতে সমীক্ষা করার পরই কিন্তু একটা বিষয় নির্দিষ্ট হওয়া গিয়েছে যে মেট্রো রেল চলাচল করলে কোনোভাবেই ওপরের বাড়িঘরগুলো কোনো ডিজাস্টার হবে না বা কোনোভাবে মাটি ধসে পড়বে না বা নিচ থেকে যে জল বেরিয়ে আসছিল সেটা হবে না, কারণ গোটা প্রসেসে কিন্তু বারবার থেকে বিপর্যয় থেকে নিয়ে শিক্ষা নিয়েছে। সে কারণে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে এবং পরিকল্পনায় একাধিক বদল আনা হয়েছে কেএমআরসিএল এবং আইটিডির তরফে। স্বাভাবিকভাবেই এই আজকে যে মেট্রো চললো যেটা নন এসি মেট্রো রেক, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন মেট্রোটা এসে বউবাজারে এসে দাঁড়িয়েছে সেই সময় কিন্তু মেট্রো রেকের ভেতরে যারা ছিলেন তারা যথেষ্ট উল্লসিত হয়ে হাততালি দিয়ে দেন এবং তারা একটা বিষয় বুঝতে পারেন যে দীর্ঘ বছরের যুদ্ধ কোথাও একটা শেষ হতে চলেছে, কারণ যে বিপর্যয়ের মুখে মোকাবিলা বা বিপর্যয়ের মুখে পড়ে তাদের আত্মবিশ্বাস হারাতে বসেছিল, অবশেষে সেই মেট্রোর কাজ শেষ হচ্ছে এবং সিগন্যালিং পদ্ধতি শেষ হলেই কিন্তু মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। অর্থাৎ ট্রায়াল রান থেকে সায়ন্ত এখনো পর্যন্ত যা যা তথ্য আমরা পাচ্ছি তাতে আশার আলো, যেটাকে আমরা বলি রে অফ হোপ, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। যেরকমটা এখনো পর্যন্ত পরিস্থিতি, খুব শীঘ্রই এই মেট্রোর রান শুরু হবে। আজ যে ট্রায়াল রান, সে ঐতিহাসিক ট্রায়াল রানের ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছেন শুধুমাত্র TV9 বাংলার পর্দায়। দীর্ঘ অপেক্ষার অবসানেকে বলাই যায়।